এবার যে মস্কো তার নির্দেশে যে আক্রমণ হয়েছে এবার কৌশলগতভাবে একেবারে ভিন্ন। যে মার খেয়েছে ইউক্রেনের কাছে রুশ দেশ, তাতে রাশিয়ার বলা ছাড়া আর আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ দেখানোর জায়গা ছিল। এইসব বৈঠকের মধ্যে অনেক কিছু বীজ বপন হয়, যেগুলো পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন ফুল ফল ফলবে না বিষ ফল ফলবে। অসন্তুষ্ট বুঝিয়ে দিয়েছে, হতাশ বুঝিয়ে দিয়েছে এবং বলছে সোমবার আমি একটা বড়সড় ঘোষণা করতে চলেছি। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র বিক্রি করবে, সেই বিক্রির বিলটা ইউক্রেন পে করবে না, ইউক্রেন সে টাকাটা দেবে না। টাকাটা কে দেবে? অনেকে বলছেন প্রত্যাশিত ছিল স্পাইডার ওয়েব, অর্থাৎ ইউক্রেনের ড্রোন যেভাবে হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে একেবারে আঘাত এনেছিল রুশ দেশে, তাতে অনেকে বলছেন প্রত্যাঘাত করবেই রাশিয়া। ভ্লাদিমির পুতিন, তার আর কোনো জায়গা নেই পিছু হটার, তাকে আক্রমণ করতেই হবে। আর সেই প্রত্যাশিত আক্রমণ হলো যেভাবে ইউক্রেন যেভাবে আক্রমণ করেছিল রুশ দেশকে, ঠিক সেইভাবে অভিনবভাবে রুশ আক্রমণ করল কিয়েভকে, অর্থাৎ ইউক্রেনকে। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। দেখুন, আজকে আমরা আলোচনা করব যে জেলেনস্কি এবং পুতিন তাদের লড়াই, অর্থাৎ ইউক্রেন আর রুশের লড়াই। ম্যাচ যেন চলছে, ফুটবল ম্যাচ। এ গোল দিচ্ছে তো ও পাল্টা গোল দিচ্ছে, এ গোল দিচ্ছে ও আবার সেই বল ঘুরিয়ে মারার চেষ্টা করছে, চলছে। আর মধ্যখানে হাসি হাসি মুখ নিয়ে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প, ব্যবসা করবেন। আমেরিকা, অনেকে বলছেন নেপোয়ে মারবে দই, অর্থাৎ আসল হাসি ফুটবে আমেরিকার মুখে। কেন বলছি আজকে সে বিষয়ে আলোচনা করব। রাশিয়া স্ট্রাইক ইউক্রেন অ্যাগেইন, অর্থাৎ রুশ আবার আক্রমণ করল ইউক্রেনকে, এবং সেই আক্রমণ আকাশপথে। আমি সিএনএন থেকে একটু বলি আগে। রাশিয়ান ড্রোনস সোয়ার্ম Kiev from all sides in apparent shift of tactics. এই শিফট অফ ট্যাকটিক্স মানেটা কি, অর্থাৎ কোন কৌশলগত পরিবর্তন করেছে? Russia has been intensifying its aerial attacks against Ukraine in recent weeks, but the assault of Thursday appeared to mark a change in approach from Moscow. অর্থাৎ এবার যে মস্কো তার নির্দেশে যে আক্রমণ হয়েছে এবার কৌশলগতভাবে একেবারে ভিন্ন। কেন ভিন্ন বলা হচ্ছে? রাশিয়া লঞ্চড 400 drones and 18 missiles, including 8 ballistic and 6 cruise missiles. অর্থাৎ এই যে 18টা মিসাইল ছিল তার মধ্যে 8টাই হচ্ছে ব্যালিস্টিক এবং 6টা হচ্ছে ক্রুজ মিসাইল। অর্থাৎ মূলত 8 আর 6, বুঝতেই পাচ্ছেন 18টার মধ্যে 4টে বাদ দিলেই বাদ বাকি প্রতিটা অত্যন্ত বিপজ্জনক। ব্যালিস্টিক মিসাইল রয়েছে আর ক্রুজ মিসাইল রয়েছে, 4টে আমি ছেড়ে দিলাম। তা এই যে এই আক্রমণটা এত গুরুত্বপূর্ণ কেন কৌশলগতভাবে সামরিক দৃষ্টিভঙ্গিতে, সে বিষয়ে পরিষ্কার জানাচ্ছে সিএনএন। অ্যাকর্ডিং টু আ টেলিগ্রাম পোস্ট ফ্রম ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট জেলেনস্কি, কি বলছে? দে ওয়ার ফ্লাইং অ্যাট ডিফারেন্ট অল্টিটিউড, বিভিন্ন উচ্চতায় আসছিল মিসাইল আর ড্রোনগুলো, বিভিন্ন উচ্চতায়, and attacking from all direction, with some of the drones initially bypassing the capital before abruptly changing direction and speeding back towards the city. কি হয়েছে বুঝতে পারছেন? সমস্ত ডিরেকশনে, সামনে এমনকি পেছন দিক থেকে,
অর্থাৎ ধরুন এটা হচ্ছে কিয়েভ শহর, প্রথমে এলো, নাকের পাশ দিয়ে বেরিয়ে গেল, কি মনে হচ্ছে তাহলে কোথায় লক্ষ্যভ্রষ্ট হয়েছে বা আক্রমণ করবে না। তারপরে একেবারে টার্ন নিয়ে সোজাসুজি আঘাত করলো পেছন দিক থেকে, অর্থাৎ সামনের দিক থেকে আক্রমণ, পেছন দিক থেকে আক্রমণ, ওপর থেকে আক্রমণ, বিভিন্ন দেখেছেন এখানে লিখেছে যে ডিফারেন্ট অল্টিটিউডস, কিছুটা নিচ থেকে আক্রমণ, মানে সমস্ত দিক থেকে আক্রমণ, মানে একেবারে চতুর্দিক থেকে আক্রমণ করে জর্জরিত করেছে। দেখুন রুশ দেশের কিছু করার ছিল না, তার কারণ একেবারে তাদের নাক কেটে দিয়েছে, গোটা পৃথিবী দেখেছে রুশ দেশের ভেতরে হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে যে অভিনব কায়দায় ইউক্রেন সরাসরি আক্রমণ করেছিল রুশ দেশকে, তার প্রত্যাঘাত যদি তার মধ্যে একটু শিল্পের ছোঁয়া না দেখাতে পারে তাহলে আর রাশিয়া বা রুশ দেশ খেলোয়াড় কিসে। আর সেই জন্যই বলছেন এই অভিনব কৌশল নিয়েছে, অর্থাৎ ইউক্রেনের রাজধানী কিয়েভকে চতুর্দিক থেকে আক্রমণ করো, বিভিন্ন উচ্চতায় এবং বিভিন্ন কোণ থেকে, আর সেই জন্যে উড়ে গিয়ে আবার পেছনে ফিরে ড্রোন এবং মিসাইল দিয়ে আক্রমণ করা হয়েছে। ভাবতে পারছেন? Russia bombards Kiev before frank talk with US and 8 pledges 2 killed. দুজন মারা গিয়েছে। দ্য হিন্দু লিখছে রাশিয়া ফায়ার্স a record 728 drones and 13 missiles at Ukraine. Ukrainian Air Force says. Ukraine's Air Force says that Russia has fired a record 728 Dakhwe drones at Ukraine overnight as well as 13 missiles. বুঝতেই পাচ্ছেন কি ভয়ানক আক্রমণ হয়েছে কিয়েভের ওপর। এখন প্রশ্ন হচ্ছে আক্রমণ তো হয়েছে, এরপর কি হবে? দেখুন, ন্যাটো জেটস scrambled amid largest Russia drone attack on Ukraine. The Russian defense minister confirmed its forces took aim at Ukrainian air bases, saying all the designated targets have been hit. অর্থাৎ রুশ ডিফেন্স মিনিস্টার, রুশ দেশের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি একদম পরিষ্কার বলে দিয়েছেন যে না, আমাদের প্রত্যেকটা লক্ষ্য আমরা 100% পূরণ করতে পেরেছি। খুব গর্বের সঙ্গে বলেছেন। আসলে অনেকে বলছেন এটা গর্ব নয়, যে মার খেয়েছে ইউক্রেনের কাছে রুশ দেশ, তাতে রাশিয়ার এ বলা ছাড়া আর আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ দেখানোর জায়গা ছিল না, সেই জন্য নিজের মুখ রক্ষা করতে রুশকে বলতে হচ্ছে। লাটস্ক, a city that's home to airfields used by Ukrainian army. দেখুন এই যে শহরটা, এই শহরটা খুব গুরুত্বপূর্ণ শহর। এই শহরটা মানচিত্রে যদি দেখেন একেবারে পোল্যান্ডের কাছে, এবং এখান থেকেই এই এয়ারফিল্ড, মানে সেখানে যে সমস্ত বিমানবন্দর আছে, সেখানে এয়ারবেসগুলো, এয়ারফিল্ডগুলো, সেগুলো কিন্তু ইউক্রেন ব্যবহার করে। ওয়াজ দ্য হার্ডেস্ট টু হিট, মানে এটা সত্যি, এখানে আক্রমণ করা খুব কঠিন। ইট লাইজ নিয়ার দ্য বর্ডার উইথ পোল্যান্ড ইন ওয়েস্টার্ন ইউক্রেন, অর্থাৎ ওয়েস্টার্ন ইউক্রেনে একেবারে বর্ডারে, সীমান্তে রয়েছে। এখানে যদি আক্রমণ করতে চায় তাহলে সেই আক্রমণ কিন্তু সরাসরি পোল্যান্ডে চলে যাবে। এখন রুশ দেশ কিন্তু পোল্যান্ডকে আক্রমণ করবে না। কেন করবে না? তার কারণ আর রিজিয়ন, এই যে লাটস্ক শহরটা, এই শহরটা খুব ক্রুশিয়াল জায়গায় রয়েছে, হাফ ফর রিসিভিং ফরেন মিলিটারি এড। Poland, a member of NATO, North Atlantic Treaty Organization, scrambled its fighter jets and put its armed forces on the highest level of alert in response to the attack, the Polish Armed Forces Operational Command wrote in X post. এক্স হ্যান্ডেলে খুব পরিষ্কার বলে দিয়েছে যে তারা হাইস্ট, মানে চূড়ান্ত সতর্কতা, মানে একবার যদি কোনো রুশ ড্রোন বা মিসাইল বা ওদের কোনো এয়ারক্রাফট কোনোভাবে সীমানায় ঢুকে যায় তাহলে কিন্তু যুদ্ধ। এবং পোল্যান্ড তো যে সে দেশ নয়, ন্যাটো নথিভুক্ত দেশ, অর্থাৎ পোল্যান্ডের ওপর আক্রমণ মানে ন্যাটোর ওপর আক্রমণ, আর ন্যাটোর ওপর আক্রমণ মানেই পোল্যান্ডে যদি একটাও মিসাইল বা ড্রোন পৌঁছায় তাহলে রুশ দেশের আর কোনো রক্ষা নেই। তাহলে রেড়ে করে ন্যাটো এবং অর্ধেক পৃথিবী রুশের দিকে তেড়ে যাবে। সেই জন্য খুব স্ট্র্যাটেজিক লোকেশন।
আর এখানে বসেই না ইউক্রেন সব সাজায় যে মারতে এসো আমাদের, পড়বে তো পোল্যান্ডে, আর পোল্যান্ডে পড়া মানেই ন্যাটোতে পড়া, ন্যাটোতে পড়া মানেই অর্ধেক পৃথিবীর বিরুদ্ধে তোমাকে যুদ্ধ ঘোষণা করতে হবে। দেখুন, যে যত সুপার পাওয়ার হোক, যে যত সুপার পাওয়ার হোক, সে কিন্তু খাটাতে চাইবে না। একসঙ্গে অনেকগুলো দেশ, বিশেষ করে ন্যাটো নথিভুক্ত দেশগুলো, তারা এতটাই শক্তিশালী, স্বয়ং রুশ দেশও জানে তাদের সঙ্গে যদি লড়তে যায় তাহলে ইলিয়াড ওডেসির ঘটনা ঘটে যাবে। অর্থাৎ তাদের জোটের সঙ্গে লড়তে গেলে শক্তিক্ষয় শুধু নয়, রুশ দেশ ভয় পায়। সুতরাং প্রশ্নই ওঠে না এখানে আক্রমণ করার। Rubio says US and Russia have exchanged new ideas for Ukraine peace talk. এই ঘটনার পর US Secretary of State Marco Rubio said on Thursday, July 10, 25, that the US and the Russia have exchanged new ideas for Ukraine peace talk after he met with the Russian counterpart in Malaysia Thursday. বৃহস্পতিবার মালয়েশিয়াতে দেখা হয়েছিল রুশ এবং মার্কিন US সেক্রেটারি অফ স্টেট এবং তার কাউন্টারপার্ট, রুশ কাউন্টারপার্টের সঙ্গে। I think it's a new and different approach, Rubio told reporters after talks with Russian Foreign Minister Sergei Lavrov. I wouldn't characterize it as something that guarantees a peace, but it's a concept that, you know, that I will take back to the president. He didn't elaborate. খুব একটা বিস্তৃতভাবে বলেনি, কিন্তু বলেছে, দেখুন আমি বলছি না যে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ হয়ে শান্তি শুরু হবে, কিন্তু একটা নতুন অ্যাপ্রোচে কথা হয়েছে, একটা নতুনভাবে কথা হয়েছে, একটা নতুন দিগন্ত খুলছে, কিন্তু বিস্তারিত কিছু বলেননি। স্বাভাবিক, এগুলো দেখুন কূটনৈতিক বৈঠক, এইসব বৈঠকের মধ্যে অনেক কিছু বীজ বপন হয় যেগুলো পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন ফুল ফল ফলবে না বিষ ফল ফলবে, কিন্তু এখনই বিস্তৃতভাবে বলা হবে না। Rubio added that President Donald Trump has been disappointed and frustrated that there's not been more flexibility on Russian side to bring about an end to the conflict. খুব গুরুত্বপূর্ণ, বলছে disappointed, frustrated, মানে অসন্তুষ্ট, রুষ্ট, হতাশ হচ্ছেন যে এটা কি হচ্ছে বারবার। কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি, নাকি এটাও কূটনৈতিক কতগুলো শব্দ? আসলে এই শব্দগুলোর পেছনে ঠিক অন্য চিত্র আছে। সত্যি কি আছে? আমেরিকা কি খুশি হচ্ছে? আমেরিকা এখন কি করবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে? ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট বলে অনেকে মনে করেন, তিনি কি করবেন? এর সুযোগ কি আমেরিকা নেবে? কেন এসব বলছি? তাহলে আপনাদের নেক্সট স্লাইডে যেতে হবে। দ্য ইকোনমিক টাইমস লিখছে জুলাই 11-তে, Trump says he will make major statement on Russia on Monday. অর্থাৎ আগামী সোমবার তিনি স্টেটমেন্ট দেবেন। এখানে একটু সংক্ষেপসারে বলেছেন, Donald Trump announced to NBC News that he plans to deliver a major statement regarding Russia on Monday, while he didn't provide specific details. This announcement follows recent expressions of frustrations from Trump towards Vladimir Putin concerning Russia's involvement in the war in Ukraine. The content of the statement remains undisclosed, leaving observers to speculate on its potential implication. US President Donald Trump told NBC News on Thursday that he will make a major statement on Russia on Monday without elaborating what it would be. দেখুন এখানেও বলছে এলাবোরেশন চলছে না, আসলে অসন্তুষ্ট বুঝিয়ে দিয়েছে, হতাশ বুঝিয়ে দিয়েছেন এবং বলছেন সোমবার আমি একটা বড়সড় ঘোষণা করতে চলেছি। কি সেই ঘোষণা? মুখ খুলছেন না, একেবারে মুখে জিপার দিয়ে আটকানো রয়েছে, বলবেন না। এটাই তো কূটনৈতিক চাল। In recent days, Trump has expressed frustration with Russia President Vladimir Putin over Russia's war in Ukraine. বারবার করে কিন্তু ইদানিংকালে দেখুন পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে আগেও জলঘোলা হয়েছে, এবার নয়। ফার্স্ট টার্ম প্রেসিডেন্সিয়াল ইলেকশনের পর থেকেই পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কি সম্পর্ক, সত্যি তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, সত্যি কি ডোনাল্ড ট্রাম্পকে জিতে আসছে পুতিন সাহায্য করেছে নাকি, এই নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। কিন্তু ইদানিং কয়েক মাসের মধ্যে যদি জিও পলিটিক্সে দেখেন, বারবার পুতিনকে
পুতিনকে সমালোচনায় বিদ্ধ করছেন, যেটা কিন্তু অনেকে বলছেন খুব তাৎপর্যপূর্ণ। বলছেন, পরিষ্কার বলছেন, ভ্লাদিমির পুতিন নিয়ে, রাশিয়ার এই যুদ্ধ নিয়ে ইউক্রেনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হতাশ, তিনি রুষ্ট, এবং তার সঙ্গে সঙ্গে তিনি তার অসন্তোষ বারবার প্রকাশ করছে। কিন্তু কেন? Trump says he struck deal to send US weapon to Ukraine through NATO. একেবারে পরিষ্কার বলে দিয়েছে, ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ইউক্রেনে যাবে ন্যাটো মারফত। President Donald Trump told NBC on Thursday he struck a deal with NATO for the US to send weapons to Ukraine through the alliance and that NATO will pay for those weapons. খুব গুরুত্বপূর্ণ। ওরা বলছে যে আমরা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা অস্ত্র পাঠিয়ে দেবো ইউক্রেনে। না, এটা সরাসরি দেবে না, থ্রু ন্যাটো, ন্যাটোভুক্ত দেশগুলো, ন্যাটোর দায়িত্ব পৌঁছে দেওয়া। কিন্তু টাকাটা কে দেবে? আগে মনে আছে আপনাদের হোয়াইট হাউসে দেখে জেলেনস্কিকে নিয়ে কোট আনকোট খুব খিল্লি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন ধনী একটা, এমন একটা তার অ্যাটিটিউড যাকে ইংরেজিতে বলে, এমন একটা মিজাজ নিয়ে একটা ব্যবহার করেছিলেন, তুমি গরিব দেশ থেকে এসছো, তুমি যুদ্ধের কি জানো, যুদ্ধের খরচ বহন তো আমাদেরই করতে হচ্ছে, যেরকম হয় আর কি। এক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন ন্যাটো নাকি টাকাটা দেবে। উই আর সেন্ডিং ওয়েপন্স টু ন্যাটো অ্যান্ড ন্যাটো ইজ পেইং ফর দোজ ওয়েপন্স 100%। বলছে 100% ন্যাটো টাকা দেবে। অর্থাৎ এক কথায় মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র বিক্রি করবে, সেই বিক্রির বিলটা ইউক্রেন পে করবে না, ইউক্রেন সে টাকাটা দেবে না। টাকাটা কে দেবে? টাকাটা দেবে ন্যাটো। The president told NBC News Christian Walker in a phone interview on Thursday. দেখুন, বৃহস্পতিবার ফোনের ইন্টারভিউতে বলেছেন, উই আর গোয়িং টু বি সেন্ডিং প্যাট্রিয়টস টু ন্যাটো। প্যাট্রিয়ট আপনারা সবাই জানেন, মহাস্ত্র, সেটা ন্যাটোকে দেবে, and then NATO will distribute that, he said, according to NBC News. CNN has reached out to NATO for comment. NATO Secretary General Mark Rutte spoke to Trump earlier Thursday. বৃহস্পতিবার সকালবেলায় CNN তারা ন্যাটোর বক্তব্য শোনার জন্য ফোন করেছিল। তখন কি বলেছিল? তখন পরিষ্কার ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট তিনি বলেছেন যে আমি বৃহস্পতিবার সকালবেলা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, অর্থাৎ ইউএস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। আর্লিয়ার টুডে আই আর্জ লিডার্স টু গো ফার্দার সো ইউক্রেন হ্যাজ মোর অ্যামুনেশন অ্যান্ড এয়ার ডিফেন্স, অর্থাৎ আরও অস্ত্রশস্ত্র এবং এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য কথা বলেছি। রুট পোস্টেড অন এক্স হ্যান্ডেল, আই হ্যাভ জাস্ট স্পোকেন উইথ প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড আই এম নাও ওয়ার্কিং ক্লোজলি উইথ অ্যালাইজ টু গেট ইউক্রেন দ্য হেল্প দে নিড। এই গোটা ঘটনা থেকে কি পরিষ্কার হলো? শেষ হাসিটা হাসছে কে? ডোনাল্ড ট্রাম্প। একেবারে বেচু বাবু। অর্থাৎ রুশ আক্রমণ করলো ইউক্রেনকে, ইউক্রেনের আক্রমণের প্রত্যাঘাত করতে হবে, ন্যাটো অস্ত্রশস্ত্র পৌঁছে দেবে। কার অস্ত্রশস্ত্র? ইউএসের অস্ত্রশস্ত্র, প্যাট্রিয়টের মতো মহাস্ত্র পৌঁছে দেবে, কিন্তু বিনা পয়সায় নয়। বিল চোকাবে কে? ন্যাটো। অর্থাৎ ব্যবসা করলো কে? কাল লাভ হলো, অনেকটা বিশ্বযুদ্ধের কথা মনে পড়ে যাবে। গোটা পৃথিবী যুদ্ধ করছে, লাভ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এক্ষেত্রেও লাভের গুড় খাবে মার্কিন যুক্তরাষ্ট্র। একেই বলে নেপোয় মারে দই। দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট ইউএ aims to mobilize up to $12 billion for Ukraine's recovery under new agreement. সুতরাং কিয়েভ বলছে ইউরোপিয়ান ইউনিয়ন তারা মোবিলাইজ করছে $12 বিলিয়ন এই অস্ত্রশস্ত্র কেনার জন্য। তাহলে একটা জিনিস খুব পরিষ্কার, আবার একটা চড় খেতে চলেছে রুশ। ন্যাটো এবার জড়িয়ে পড়ছে যতই অস্ত্র দিক, এবং খুব পরিষ্কারভাবে এবার একটা জোরদার লড়াইয়ের সম্মুখীন হবে রুশ। এই দিকে মার্কিন যুক্তরাষ্ট্র তারা অস্ত্র বিক্রি করবে, আর যদি রুশ দেশ এই মুহূর্তে ভয় পেয়ে যায় বা পিছিয়ে আসে বা কৌশলগতভাবে তারা যদি ঠিক করে না যুদ্ধে জড়াবো না, ইউক্রেনকে শিক্ষা দেওয়া ছিল স্পাইডার ওয়েবের বিরুদ্ধে আমাদের যা অপারেশন করার করে দিয়েছি, গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি, তাহলে যুদ্ধবিরতি হবে। তাহলে লাভ কার হবে? একেবারেই
মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র তো বিক্রি হয়ে গেল, বিল পেমেন্ট করবে ন্যাটো, সেই টাকাটা পূর্ব আমি আমার পকেটে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পকেটে। অন্যদিকে রুশ দেশের সঙ্গে কথা বলবো, মার্ক রুবিও আপনারা দেখছেন ইউএস স্টেটের পক্ষ থেকে তিনি কথা বলছেন। কথা বলে যদি একবার বলে না একটা প্রস্তাব আসছে শান্তির, তাহলে ওই ভারত পাকে সংঘর্ষের সময় আপনারা জানেন, আপনারা দেখেছেন, সবার আগে ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবীকে অবাক করে তাক লাগিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে দিলেন যে ভারত পাকিস্তান সংঘর্ষ বা যুদ্ধ থেমে যাচ্ছে। ঠিক সেরকম এতদিনের চলার ইউক্রেন এবং রুশের সংঘর্ষ থামিয়ে দেব, ওইদিকে ইরান ইসরায়েল থামিয়ে দেব, এবং বাবা এবার আমায় নোবেল পুরস্কার, শান্তির নোবেল পুরস্কারটা দাও। আমি একের পর এক সংঘর্ষ থামিয়েছি, শুধুমাত্র পদক নয়, পকেটে টাকাও চলে এসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে বুঝিয়ে দিয়েছেন আমি সেই ইউএস প্রেসিডেন্ট, একদিকে ব্যবসা দেব, অন্যদিকে পদক আনব, আমার পদকে তোমরা খুশি হও, আমার পদক মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক। অনেকে বলছেন ব্যাপারটা এত সহজ হবে না, জিও পলিটিক্সে যেভাবে এগোচ্ছে তাতে এটা খুব স্পষ্ট, যা আমরা আজ ভাবছি কালকে তার উল্টোটা হচ্ছে। সুতরাং এত সহজে শান্তি হয়তো আসবে না। শান্তি আসুক না আসুক, নোবেল পুরস্কার পাক না পাক, একটা জিনিস খুব পরিষ্কার, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার পর গোটা পৃথিবীর বিশ্ব রাজনীতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প, তাকে যেমন কেউ ভাবতেই পাচ্ছেন না পরবর্তী পদক্ষেপ কি নেবে, এখন ডোনাল্ড ট্রাম্প এতটাই ক্ষমতাধর, মার্কিন যুক্তরাষ্ট্র এতটাই ক্ষমতাধর, গোটা বিশ্ব রাজনীতি বা জিও পলিটিক্স এখন তার মেজাজের মতো। এই সূর্য উঠছে, অমনি মেঘলা হচ্ছে, যেই মেঘলা হচ্ছে আপনি ছাতা বার করছেন, আবার দেখছেন সূর্য উঠছে। নোবেল পুরস্কার তিনি পাবেন কি পাবেন না জানি না, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পকে আপনি পছন্দও করতে পারেন, নাও পছন্দ করতে পারেন, অবজ্ঞা কিন্তু করতে পারবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো প্রেসিডেন্ট পৃথিবীতে এই ঠান্ডা যুদ্ধের পর সবচেয়ে শক্তিশালী, সেখানে ডোনাল্ড ট্রাম্প সেই শক্তিকে কি বহুগুণ বাড়িয়ে দিয়েছে, এতটাই বাড়িয়ে দিয়েছে যে বিশ্ব রাজনীতি এখন তিনি নিয়ন্ত্রণ করছেন। তার মেজাজের মতোই, শেয়ার মার্কেটে ওঠা পড়ার মতোই কি বিশ্ব রাজনীতিতে এক একটা শক্তি তার অঙ্গুলি হেলনে চলছে, ফিরছে, নাবছে, ঘুরছে। আপনার কি মত? সরাসরি লিখে জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ।